নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। আজ পশ্চিমবাংলাতে সত্যজিৎ রায়ের ভূমিতে যে রাজ্য বাঙালি রেনেসাঁর অগ্রদূত অগ্রপথিক, সেই রাজ্যে বর্ষিয়ান পরিচালক ফিল্ম রাইটার বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে এফআইআর হলো। এর আগে বেঙ্গল ফাইলসের ট্রেলার চলতে দেওয়া হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছে। যেভাবে বন্ধ করা হয়েছিল ভূতের ভবিষ্যৎ, কেরালা স্টোরি। এই সেই বাংলা, যে বাংলা জন্ম দিয়েছিল সত্যজিৎ রায়। আজ সেই বাংলাতে তসলিমা নাসরিন বিতাড়িত হয়েছে। বেঙ্গল ফাইলসের ট্রেলার বন্ধ করা হলো। ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস, তৃণমূল সরকার, তার পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জির অঙ্গুলি হেলনে এই ফিল্মের ট্রেলার বন্ধ হয়ে গেল। কি ছিল এই বেঙ্গল ফাইলসে, কেন এফআইআর হলো, সেটা আমি পরে আসছি। আমরা যদি ইতিহাসে একটু ফিরে যাই, 1946-এর গ্রেট ক্যালকাটা কিলিং 16ই আগস্ট শুরু হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডে নামে। কারণ জিন্না চেয়েছিল পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, যেটা 1905 সালে ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে হিন্দু বাংলা, মুসলিম বাংলা, সেটা একই সাথে পাকিস্তানে যোগ হবে। পশ্চিমবাংলা ভারতে থাকবে না, কিন্তু সেটা ব্যর্থ হয়। আর সেটার আজ বুঝেই তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী এই গ্রেট ক্যালকাটা কিলিংসের নেতৃত্ব দেন। 16ই আগস্ট 10টার দিকে সমস্ত কলকাতা থমথমে হয়ে যায়। 2টার দিকে খাজা নাজিমুদ্দিন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলকাতাতে মিটিং করে। কেউ বলে সেখানে 30,000 লোক হয়েছিল, কেউ বলে 1 লাখ, কেউ বলে 5 লাখ লোক হয়েছিল। সবার হাতে ছিল লাঠি, রড, দা, কাটারি, কারো কারো হাতে ছিল বুলেট। সমস্ত পুলিশ প্রশাসনকে চেঞ্জ করে পাকিস্তান থেকে আনা হয়েছিল মুসলিম পুলিশ প্রশাসন। কলকাতাকে একেবারে বদ্ধ খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। প্রিপ্ল্যান্ড ওয়েতে গণহত্যা চালানো হয়েছিল। 3 দিন ধরে, 72 ঘন্টা ধরে চলে গণহত্যা। 5 থেকে 10,000 মানুষ খুন হয়, সবাই হিন্দু। যৌন নির্যাতন, ধর্ষণ, ধর্মান্তকরণ, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, লুটপাট করা, সব কিছুই হয়। অবশেষে এই গণহত্যা 72 ঘন্টা পরে গিয়ে থামে। এর প্রতিবাদে একটা নাম উঠে এসছে, সেটা হলো গোপাল মুখোপাধ্যায়, যাকে সবাই জানে গোপাল পাঠা। সে কথা আমি পরে বলছি। কিন্তু দর্শকবৃন্দ, এটাই ছিল বেঙ্গল ফাইলসের মূল উপজীব্য। এই হিস্ট্রির পরে নির্মিত হয়েছে এই ছবি। এটা গত 75 বছর ধরে, স্বাধীনতার পর থেকে হিমাগারে ছিল। কোনো পঠন পাঠনে এটা যুক্ত করা হয়নি। আজকের জেনারেশন এটা কখনো জানেনি, পড়েনি, পড়তে পারেনি। এটা শুধু পাওয়া যাবে সোশ্যাল মিডিয়া, উইকিপিডিয়া, ক্যালকাটা কিলিং অথবা ডাইরেক্ট অ্যাকশন ডে নামে। কিন্তু সেখানেও ইতিহাস বিকৃত করা হয়েছে, সঠিক ইতিহাসটা তুলে ধরা হয়নি। মুসলিম লীগ যে গণহত্যা চালায়, সেটাকে কোনোভাবে আলোকের সামনে আনা হয়নি। মুসলিম লীগ যে এই গণহত্যা চালায়, কোনো না কোনোভাবে সেটাকে আড়াল করা হয়েছে। কোনো কর্পোরেট মিডিয়া
এ নিয়ে কখনো কথা বলেনি, সোচ্চার হয়নি। কংগ্রেস, সিপিএম, তৃণমূল এরা সবসময় এটাকে ঢেকে রেখেছে, মানুষকে জানতে দেয়নি। আজকে বেঙ্গল ফাইলস সেটাই বলতো, এই ছবিতে সেটাই জানা যেত। আজকে সেটার ট্রেলার বন্ধ করা হয়েছে, কিন্তু এতে কি ছবি রিলিজ বন্ধ থাকবে? না, বন্ধ থাকবে না, ছবি রিলিজ ঠিকই হবে। মানুষ সারা বিশ্বের যারা পশ্চিম বাংলার বাঙালি কিংবা নন বাঙালি তারাও এই ছবি দেখবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তার এগেনস্টে যে এফআইআর হবে এবং এই ট্রেলার বন্ধ হতে পারে, সেটা এই ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী তিনি নিজেও বুঝেছিলেন এবং সেজন্যই তিনি একটি বিবৃতি দিয়েছিলেন। কি বলেছিলেন সেটা দর্শকবৃন্দ আপনারা শুনুন। Hello friends, as you know, I am in USA promoting my next film, The Bengal Files. I must tell you, it's one of the most defining, one of the most important films on Hindu genocide. It uncovers so many dark chapters of our history which some vested interests had covered up for a very long time. But while I am here in USA, you won't believe it, that the ruling party of West Bengal and their members have been filing so many FIRs against us in different cities and different thanas. That is their strategy. No wonder that all the Gen Z and the young people are flocking the theaters and they are discovering this hidden truth of Bengal. Is it what they are scared of? Is it why they want to suppress our voice so that the younger generation doesn't get to know about our history and do not get warned about the time to come, the future of Bengal? And I must tell you why they are attacking us, because they think they can demoralize us. But you are my strength. This is your film, it's people's film. You know I make people's film. This is your film. I want you to expose all those agencies and powers who do not want this film to come out. They are challenging our guts. They are challenging our courage. They want to see how we are going to fight. We are alone and they have the state power. All the gundas and the tolabaj are empowered by them. I have taken this challenge and I am going to release the trailer of this film in West Bengal. Nobody can silence me because nobody can silence the truth. দর্শকবৃন্দ, পরিচালক বিবেক অগ্নিহোত্রী অলরেডি জানেন যে এখানে কাশ্মীর ফাইলস দেখাতে পারেননি, কেরালা স্টোরি দেখানো হয়নি এবং ভূতের ভবিষ্যৎও চলেনি। ফলে পশ্চিমবঙ্গের যে সরকার চলছে সে সম্পর্কে সবাই অবগত। এখানে যে বাধার সম্মুখীন হবেন সেটা তিনি জানতেন, কারণ তসলিমা নাসরিন এখানে টিকতে পারেনি। পশ্চিমবাংলা বাঙালি রেনেসার একটা রাজ্য হিসাবে অগ্রপথিক। এটা ক্যাপিটাল ছিল আর্ট, কালচার, সায়েন্স, মাইথোলজি, ফাইন্যান্স, এভরিথিং। কিন্তু আজকে ৭৫ বছর পর সেখান থেকে অনেক সরে গিয়েছে, অনেক জল প্রবাহিত হয়েছে। আজকে তাই বিবেক অগ্নিহোত্রী আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তিনি এটা বললেন যে তার এগেনস্টে এফআইআর হবে। সত্য লুকাতে চাইবে পশ্চিমবাংলার সরকার, পশ্চিমবাংলার মানুষ, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এটা বন্ধ করতে চাইবে। কারণ এখানে যে সুশীল সমাজ আছে, বুদ্ধিজীবী আছে, তারা চটিচাটা, মিথজীবী, কেউ তৃণভোজী, অনেকেই আছেন, তারা এটাকে বন্ধ করতে চাইবে এবং সত্যি সত্যি তাই হয়েছে। সেটা তিনি আজ করতে পেরেছিলেন বলেই তিনি অলরেডি হাইকোর্ট কিংবা আইনের আশ্রয় নিতে চলেছেন। কিন্তু তার এগেনস্টে এফআইআর কেন হলো সেটা আমরা একটু শুনে নেই, কে এফআইআর করলেন। দর্শকবৃন্দ আপনারা শুনুন। তো পাঁঠা বলে লেখা, পাঁঠার ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না, কে পাঁঠা কি পাঁঠা, আমি এই ব্যাপারগুলো আমরা সত্যি কথা বলতে উনি কতটা সম্মান দিতে পেরেছেন আমি জানি না, যে এই সিনেমাটা গোপাল মুখার্জিকে তুলে ধরে আমার মনে হয় আমাদের ব্যক্তিগতভাবে এবং আমাদের পরিবার থেকে আমরা মনে করছি যে ওনাকে অসম্মানই করা হচ্ছে।
যে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে, এই ঘরানা থেকে যে মানুষটা আসছে আজকে। দর্শকবৃন্দ, আপনারা যাকে দেখলেন ইনি হলেন শান্তনু মুখোপাধ্যায়। তিনি পৌত্র, গ্র্যান্ডসন অফ গোপাল মুখোপাধ্যায়। এই গোপাল মুখোপাধ্যায় মুসলিম লীগের গণহত্যা গ্রেট ক্যালকাটা কিলিংসের বিরোধে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। গোপাল মুখোপাধ্যায়ের 2-3টি কসাইখানা ছিল। আমি কসাইখানাই এই টার্মটা ইউজ করছি, কারণ তিনি মাংস কাটতেন, পাঁঠার মাংস কাটতেন, 2-3টি দোকান পরিচালনা করতেন। কারণ যে মাংস কাটে, যে পশুর গলা কাটে, সেটাকে তাদেরকে কসাই বলা হয়, ইংরেজিতে বুচার বলা হয়। অর্থাৎ এই গোপাল পাঠা মাংস কাটতেন, মাংস বিক্রি করতেন বলেই তাকে বুচার কিংবা কসাই বলা হয়ে থাকে। এটাতে সত্যের লুকানোর কিছু নেই, কারণ তিনি সত্যিই তো কসাই ছিলেন, এটা তার পেশা ছিল। জীবিকা অর্জন করতেন মাংস কেটে, মাংস বিক্রি করে। তাহলে অপরাধ কোথায়? এই ছবিতে এই গোপাল পাঠার একটা রোল রয়েছে। গোপাল পাঠা সেদিন 16ই আগস্ট তার কাছে যত দা কাটারি ছিল মাংস কাটার, সেটা মানুষের হাতে বিলিয়ে দিয়েছিলেন এবং প্রতিরোধ গড়ে তুলতে বলেছিলেন। কারণ মুসলিম লীগের ভলান্টিয়ার্সরা হিন্দুদের নির্বিচারে খুন করতে শুরু করে, যার জেরে 5,000 থেকে 10,000 মানুষ খুন হয়, 1 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে, লুটতরাজ, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। সেটার বিরোধিতার জন্য তিনি মানুষের হাতে দা কাটারি দিয়ে তাদের বিরুদ্ধে লড়ে যান এবং তার একক নেতৃত্বে মুসলিম লীগের ভলান্টিয়ার্সরা, যারা হিন্দুদের খুন করেছিল, গ্রেট ক্যালকাটা কিলিংস করেছিল, তারা পিছু হটতে বাধ্য হয়। ফলে আজকে যিনি শান্তনু মুখোপাধ্যায়, গোপাল পাঠার যে পৌত্র, তিনি বলছেন তিনি অপমানিত বোধ করছেন কসাই বলার জন্য। এই ছবিতে নাকি বলা হয়েছে মুসলমানদের খুন করেন তিনি, কিন্তু তিনি প্রতিরোধ গড়ে তুলেছেন। গোপাল পাঠার যে নাম পাঠা, তার আলাদা একটা কারণ রয়েছে, সেটা সবাই জানে, আমিও জানি। তার সিনা খুব উঁচু ছিল, ফিজিক্যালি স্ট্রং ছিলেন। এই জন্য আমরা যেভাবে বলি বুকের পাটা আছে, এই পাটা টানটা আলটিমেটলি পাট্টা হয়ে যায়। পার্টিকুলারলি বিহারিরা এই বুকের পাটাকে পাট্টা বলে, সেখান থেকে তার নাম হয় গোপাল পাঠা। অর্থাৎ তার সিনা, বুক উঁচু, এটা বলতেই বোঝানো হয়েছে গোপাল পাঠা। কিন্তু কেউ কেউ রসিকতা করে বলে গোপাল পাঠা অর্থাৎ ছাগল। কিন্তু আসলে এই ছবিতে তাকে কখনোই ছোট করার জন্যে এই ছবির রোলে তাকে নেওয়া হয়নি, তাকে বরং বড় করা হয়েছে যে একজন মানুষের নেতৃত্বে আরও হিন্দু খুন হওয়া বাধাগ্রস্ত হয়। তীব্র প্রতিরোধ তিনি গড়ে তোলেন এবং মুসলিম লীগের ভলান্টিয়াররা পিছু হটতে বাধ্য হয়। আজকে মানুষ গোপাল পাঠাকে চিনবে একজন ভিন্ন মানুষ হিসেবে। সে আজকে আর কসাই নয়, সে আজকে আর মাংস কাটা একজন ব্যবসায়ী নয়, সে আজকে পশ্চিমবঙ্গের মানুষদের রক্ষাকর্তা। আজকে ইতিহাস তাকে চিনবে কসাই হিসেবে নয়, আজকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে মানুষ তাকে চিনবে। এই জন্য কলকাতাতে তার নামে স্ট্যাচু হচ্ছে, গোপাল পাঠার স্ট্যাচু হচ্ছে। মানুষ তাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, পুষ্প বিলি করবে, পুষ্প ঢালবে তার স্ট্যাচুর সামনে। এটাই তো স্বাভাবিক, নতুবা মানুষ তাকে জানতো অন্যভাবে। মুসলিমরা হয়তো জানতো তাকে মুসলমান খুন করেছে, কিন্তু তিনি
যদি মুসলমান খুন করে থাকেন কি জন্য করেছে সেই সত্য আজকে মানুষ জানতে পারবে। দর্শকবৃন্দ, এ নিয়ে তৃণমূল কংগ্রেস কি বলছে, এই বেঙ্গল ফাইলস যে বন্ধ করা হয়েছে তার জন্যে তৃণমূলের স্পোক্সপারসন কি বলছে আমরা একটু শুনে নেই। বিবেক অগ্নিহোত্রী বা তাঁর সম্পর্কে যা খবর রটছে, তিনি বাংলাকে কালিমা লিপ্ত করতে চান। এটা কোনো সিনেমা বলে মনে হয় না, এটা হচ্ছে বাংলাকে কালিমা লিপ্ত করার জন্য বিজেপির বা ওই অপশক্তিগুলোর, অশুভ শক্তিগুলোর ন্যারেটিভটা উনি প্রচার করতে চান। উনি যান না, গুজরাট ফাইলস করুন না, একবার গোধরাটা দেখান, একবার বিলকিস ওনার বাড়িতে গিয়ে কিভাবে গণধর্ষণ গণহত্যা হয়েছে, তো গুজরাট ফাইলস ইচ্ছা করছে না? একবার ইউপি ফাইলস, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ ইচ্ছা করছে না? মণিপুর ফাইলস, তো সেগুলো মনে হচ্ছে না? দর্শকবৃন্দ, কুণাল ঘোষ যেটা বলতে চেয়েছেন সেটা হলো বাংলাকে কালিমালিপ্ত করা হচ্ছে। বাংলা বেঙ্গল ফাইলস করে বাংলাকে অপমানিত করা হচ্ছে, বাংলার গায়ে কালি ছিটানো হচ্ছে। দর্শকবৃন্দ, এটা কিভাবে সম্ভব? হিন্দল নাম করে যে গবেষক দিল্লিতে গিয়ে বাংলার পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, অভয়ার খুন দর্শন কসবা কাণ্ড, এতে বাংলার ভাবমূর্তি বেড়েছে না কমেছে? আজকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক লাঞ্ছিত হচ্ছে, ফিরে আসছে, এতে বাংলার ভাবমূর্তি সঠিক হচ্ছে নাকি বাড়ছে নাকি কমছে? কুণাল ঘোষ বলছেন মণিপুর, হাতরাস এগুলি নিয়ে ছবি করতে। এগুলি আজকের জেনারেশনের মানুষ, হাতরাস, উন্নাও, মণিপুরে কি ঘটছে, রেপ হচ্ছে না কি হচ্ছে সেটা মানুষ সবাই জানে, এটা আর জানানোর দরকার নেই। কিন্তু যেটা জানে না সেটা হলো গ্রেট ক্যালকাটা কিলিংস। এখানে বাংলার সঠিক তথ্য তুলে ধরতে চাইছে বেঙ্গল ফিল্মসে, কিভাবে মানুষ খুন হয়েছিল, কিন্তু সেটা প্রকাশ করলেই বাংলাকে কিভাবে অপমানিত করা হচ্ছে, আদৌ কি কালিমালিপ্ত করা হচ্ছে? সত্য হিস্ট্রি কি ভুলে থাকা যায়? হিস্ট্রি জানলেই তো, সত্যটা জানলেই তো মানুষ সামনে এগোতে পারে। এখানে কালিমালিপ্ত হচ্ছে কই? কালিমালিপ্ত হচ্ছে তারাই যারা সরওয়ার্দী নিজামুদ্দিনের অনুসারী, যারা এখানে খুন করেছিল, তারাই কালিমালিপ্ত হচ্ছে। আজকে এপার বাংলার যদি কোনো মুসলিম কমিউনিটি সরওয়ার্দীর অনুসারী হয় তাহলে তারাই হবে কালিমালিপ্ত। কোনো হিন্দুর এখানে কালিমালিপ্ত হওয়ার প্রশ্ন নেই। যারা হিন্দুদের খুন করতে চায়, যারা খুন করেছিল, তারাই কালিমালিপ্ত হবে। বাংলা কেন কালিমালিপ্ত হবে? দর্শকবৃন্দ, এরপরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন সেটা একটু শোনা যাক। আমার বক্তব্য হচ্ছে যে বেঙ্গল ফাইলস আপনারা বাংলাকে কালিমালিপ্ত করবেন সিনেমার মাধ্যমে, করে লাভ হবে না। আমরা বলবো যে একটা মণিপুর ফাইলস হোক, একটা উন্নাও ফাইলস হোক, একটা ভোট চুরি ফাইলস হোক, একটা হাউ টু বাই MLA and make a coup for a selected government, সেটা নিয়ে একটা ফাইলস হোক। আমরা তার মানে ওই হুলিগান বজরং দল নয় যে পদ্মাবতীর স্ক্রিনিং বন্ধ করে দেব, এটা তো হুলিগানদের করে, এটা বিজেপি, এটা তো সারা ভারতবর্ষ জুড়ে কি করে সিনেমা আটকানো যায় তার অনেক উদাহরণ দেখিয়েছে আমাদের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন মণিপুর নিয়ে একটা ফাইলস হোক, কিংবা হাতরাস উন্নাও নিয়ে ওই একই কথা কুণাল ঘোষ যা বলেছেন। বাংলাতে তো পরিচালকের অভাব নেই, কে নিষেধ করেছে আপনাকে মণিপুর কিংবা হাতরাস উন্নাও নিয়ে ছবি না করতে? করুন না। কত ছবি তো আপনি নিজেও পরিচালনা করেন, কত ছবিতে আপনি অভিনয় করেছেন। সুযোগ বুঝে সময় নিয়ে ছবি করুন, কিন্তু তার জন্য বেঙ্গল ফাইলস আটকে দিবেন, ট্রেলার বন্ধ করবেন। তিনি আবার বলছেন আমরা হুলিগান নই, বজরং দলের মতো। এটা কি যে সরকারের মন্ত্রী আপনি,
সেই সরকার কি বজরং দলের মতো করলো না? বজরং দল তো একটা রাইট উইং পার্টি, তারা করলে না হয় সেটা মেনে নেওয়া যায়, কিন্তু একটা সরকার কিভাবে একটা বেঙ্গল ফাইলসকে ট্রেলার বন্ধ করে? আপনি তো হুলিগানিজমের থেকেও আরও খারাপ কিছু করলেন। সরকারের তো বেঙ্গল ফাইলস বন্ধ করার কোনো নৈতিকতা, দায়বদ্ধতা কিংবা এটা মোরালিটির পর্যায়ে পড়ে না, এটা সম্পূর্ণ হুলিগানিজম থেকে আরও যদি কিছু খারাপ থাকে সেটাই সেই পর্যায়ে পড়ে। আপনি সরকারের প্রতিনিধি, বজরং দল একটা রাইট উইং পার্টি, তারা পদ্মাবত বা পদ্মাবতী ছবি বন্ধ করতে চেয়েছিল, আপনি একইভাবে সেই প্রতিশোধ নিচ্ছেন নাকি নিজের স্বার্থে, তোষামদের স্বার্থে কিংবা তোষণের স্বার্থে আপনি এই ছবি ট্রেলার বন্ধ করলেন? কারণ ভোট ব্যাংক, আপনার মুসলিম ভোট ব্যাংক, মাইনরিটি ভোট ব্যাংককে তুষ্ট করার জন্যে এটা বন্ধ করলেন, যেভাবে সিপিএম সরকার তসলিমা নাসরিনকে তাড়িয়েছিল। দর্শকবৃন্দ, এরপরে সিপিএমের লিডার বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন একটু শুনে নেওয়া যাক। চলচ্চিত্রকার যদি বিকৃত তথ্য দিয়ে চলচ্চিত্র করেন, সেটা শিল্পকে অপমান করা হয়। এই কেরাল ফাইলস নিয়ে দেখেছেন, সেখানকার মানুষ সেটাকে বর্জন করেছে। এই বেঙ্গল ফাইলস নিয়ে যা বলা হচ্ছে, এগুলো বিকৃত মানসিকতার প্রতিফলন, বাস্তবতার প্রতিফলন নয়, উদ্দেশ্যমূলক। এই উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে শিল্প সাহিত্য সম্পর্কে উৎসাহী করা নয়, উদ্দেশ্য হচ্ছে কোনো একটি রাজনৈতিক দলের সংকীর্ণ মনোভাবকে প্রতিফলিত করা। দর্শকবৃন্দ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি আইনজীবী এবং এক সময়কার সিপিএমের রাজ্যসভার সাংসদ ছিলেন, তিনি বলছেন বেঙ্গল ফিল্মসে সত্য নেই, এটাকে শিল্পকে অপমান করা হচ্ছে। উনি বেঙ্গল ফিল্মস দেখেননি, ছবি রিলিজ হয়নি, উনি কিভাবে বুঝলেন? কারণ 1946-এর ক্যালকাটা কিলিংস তুলে ধরলে, সেই সত্য যদি তুলে ধরলে শিল্পকে অপমান করা হয়, তাহলে এর থেকে আর বড় হিপোক্রেসি কি হতে পারে? এই যে খুনিরা গত 34 বছরে 55,000 মানুষকে খুন করেছিল পশ্চিমবাংলাতে, একের পর এক খুন করেছিল। মরিচ্ছাপিতে 1500 থেকে 1700 উদ্বাস্তু হিন্দুদের খুন করে তারা গল্প ফেঁদেছিল, বাগে খেয়ে গিয়েছে। শুধুমাত্র বনাঞ্চল ধ্বংসের জন্য মানুষকে এভাবে খুন করা যায়? এই জুতো বসু, বুদ্ধু, এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সেটা করেছিল। আজকে এরা শিল্পের অপমান, সম্মান এটা বোঝাচ্ছে। এদের ধৃষ্টতা, এদের সাহস, এদের হীনতা, এদের নৈতিকতা নিয়ে বড় প্রশ্ন। আজ এই জন্যে এরা পশ্চিমবাংলাতে ল্যাংটা হয়ে গিয়েছে, উলঙ্গ হয়ে গিয়েছে। ত্রিপুরাতে পাছায় লাথি মেরে এদেরকে বের করে দিয়েছে। সময় এদের জন্য আরো খারাপ সময় আসছে। দর্শকবৃন্দ, এরপরে জয়প্রকাশ নারায়ণ, যিনি তৃণমূলের মুখপাত্র, তিনি কি বলেছেন আমরা একটু শুনে নেই। কোনোদিন ক্ষমতায় আসেনি, সামনে 50-60 বছর 100 বছরেও ক্ষমতায় আসবে না। সেই একই কথা বলা যায় পশ্চিমবঙ্গ সম্বন্ধে। সেখানেও এরা করতে যাচ্ছে বেঙ্গল ফাইলস, ভাগ্যচক্র একই রকম ভাবে ঘোরে। দর্শকবৃন্দ, জয়প্রকাশ নারায়ণ বলছেন এই বেঙ্গল ফিল্মস নিয়ে আগামী 50-100 বছরের ভিতরে বিজেপি এখানে ক্ষমতায় আসতে পারবে না। সত্যিই কি বেঙ্গল ফিল্মস বিজেপিকে ক্ষমতায় আনার জন্য বিবেক অগ্নিহোত্রী এই ছবি রিলিজ করবেন? সেটাই কি সত্য? এই জয়প্রকাশ নারায়ণ লুঙ্গি বাহিনীর হাতে কচু বনে লাথি খেয়ে পড়েছিলেন, তখন তিনি বিজেপিতে ছিলেন, আজকে তিনি তৃণমূলে। বেঙ্গল ফিল্মস একটা মানুষের ফিল্ম, হিস্ট্রি জানানোর ফিল্ম, সত্য উদ্ঘাটনের ফিল্ম। আজকের 2 জেনারেশন এই সত্য কখনো দেখেনি, পড়েনি, তার জন্যে বেঙ্গল ফিল্মস। এর অর্থ এই নয় যে বেঙ্গল ফিল্মসের পরিচালক
বিজেপিকে ক্ষমতায় আনতে চলেছে, আদৌ সেটা সত্য নয়। এই মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা, আইওয়াশ করা, এটা তৃণমূলের নীতি, জিতে যাওয়ার নীতি। এই নীতি দিয়েই সরকার চলে এখানে। আইওয়াশ করা, বিভ্রান্ত করা, ভুল বোঝানো, মিথ্যাচার, এগুলি দিয়েই এই সরকার চলে। আর তারই মুখপাত্র হিসেবে তিনি কথা বলছেন। এরপর বিজেপির মুখপাত্র রুদ্রনীল ঘোষ কি বলছেন সেটা শুনে নেওয়া যাক। পরিকল্পিত নরহত্যা হয়েছিল, এই ইতিহাস তো জানতে চেষ্টা সবার রয়েছে, এবং এই ইতিহাসটাকে কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গের, তারপর যুক্তফ্রন্ট সরকার, তারপর বামফ্রন্ট সরকার সিপিএম পরিচালিত, এবং তারপর খুব অদ্ভুত রকমভাবে তৃণমূল সরকারও কেমন যেন লুকিয়ে রাখতে চেয়েছে। আমাদের ইতিহাস জেনেই তো রাজনীতিটা করা উচিত। তিনি যেটা বলেছেন দর্শকবৃন্দ, সেটা হলো আমি এতক্ষণ যেটা বললাম, এই হিস্ট্রি কোথাও পঠন পাঠনে আসেনি। এটা শুধু জানা যায় সোশ্যাল মিডিয়া, কর্পোরেট মিডিয়ায় নয়, উইকিপিডিয়াতে। কিন্তু উইকিপিডিয়াতে এর সারমর্ম এবং সঠিক হিস্ট্রিটা বিকৃত করা হয়েছে। সম্পূর্ণভাবে মুসলিম লীগ যে দায়ী, সেখানে তারা প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়েছেন। কত খুন হয়েছে সেটা সঠিকভাবে প্রকাশ করা হয়নি। এবং এই দাঙ্গার সঙ্গে নোয়াখালীর দাঙ্গা যে জড়িত, যেটা 1946 সালের, এখানে 16ই আগস্ট শুরু হয়েছিল, ওখানে হয়েছিল অক্টোবর এবং নভেম্বরে। কারণ মুসলিম লীগ জিন্না বুঝে যায় পশ্চিমবাংলা পাকিস্তানে যাবে না, ইন্ডিপেন্ডেন্ট বাংলা হবে না, তখন তারা বাংলাদেশের পূর্ব বাংলার হিন্দু বাঙালিদের উপরে নিধনযজ্ঞ শুরু করে। 50,000 থেকে 1 লাখ লোক মানুষ খুন হয়। সত্য সামনে আসেনি। রুদ্রনীল ঘোষ যেটা বলতে চেয়েছেন, গত 75 বছর ধরে কংগ্রেস, যুক্তফ্রন্ট, বাম এবং তৃণমূল কংগ্রেস এই সত্য হিমাগারে রেখে দিয়েছে, মানুষকে জানতে দেয়নি। সত্যি আপনি এখনকার জেনারেশনের কোনো একটা 15 ঊর্ধ্ব কোনো ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করবেন ক্যালকাটা কিলিংসের নাম তারা শুনেছে কিনা, তারা বলবে যে না, আমরা এর সম্পর্কে কিছু জানি না। কারণ এখনো কংগ্রেস, সিপিএম, তৃণমূল মনে করে বাংলাদেশ কিংবা পূর্ব বাংলার মুসলিম ভাইয়েরা তাদের ভাই। পশ্চিমবাংলার সিপিএম, কংগ্রেস, তৃণমূল মনে করে নন বাঙালিরা পশ্চিমবাংলার শত্রু। কিন্তু বাংলাদেশ কিংবা পূর্ব বাংলার মুসলমানরা তাদের বন্ধু, ভাই, একই রক্ত, তাদের সঙ্গে তারা আবার মিশে যেতে চায়। দর্শকবৃন্দ, এরপর কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ কি বলেছেন আমরা একটু শুনে নেই। বিজেপি খুশি হয় এরকম ছবি টবি বানায়, তো ওই বিজেপি যদিন কেন্দ্র থেকে চলে যাবে সেদিন বিবেকের দিক থেকে খুঁজে পাওয়া যাবে না, থাকবে না। সৌম্য আইচ কংগ্রেসের মুখপাত্র, তিনি বলেছেন বিবেক অগ্নিহোত্রী বিজেপিকে খুশি করার জন্য এই ছবি করেছে, এবং বিজেপি ক্ষমতা থেকে সরে গেলে এদের খুঁজে পাওয়া যাবে না। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিএম এদের জিন এক, এরাই নেহেরু শাবক। নেহেরু বলেছিলেন ভারত থেকে আমি হিন্দুদের ট্র্যাডিশন, ফেস্টিভ্যাল, রিচুয়াল সব ধ্বংস করে দিব। এরা সেই জিন, সেই রক্ত বহন করে। এদের তারা একই মুদ্রার দুপিঠ হলেও একই মুদ্রার এরা 3 পিঠ। একটা হলো কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস। এদের আইডিওলজি এক, হিন্দু বিরোধিতা, এবং এদের কাছে হিন্দু খুন হলে কিচ্ছু যায় আসে না। কংগ্রেস কখনো মমতা ব্যানার্জি কিংবা তৃণমূল কংগ্রেসের পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে
একটা কথাও বলেনি। মরিচঝাঁপি নিয়ে সিপিএম নিয়ে তারা কোনো প্রতিবাদ করেনি, তখন কেন্দ্রীয় সরকার ছিল কংগ্রেস। একটি কথাও বলেনি, টু শব্দও করেনি। কিন্তু গোধরা কাণ্ডের এগেনস্টে মোদি অমিত শাহকে গ্রেপ্তার করতে চেয়েছিল, জেলে ঢুকাতে চেয়েছিল, অথচ 1500 থেকে 1700 মানুষ মরিচঝাঁপিতে সিপিএম খুন করেছিল, তার বিরুদ্ধে কংগ্রেস একটি পদক্ষেপ নেয়নি। এখানকার বুদ্ধিজীবী, সোকল্ড বুদ্ধিজীবী, তারাও কখনো উচ্চবাচ্চা করেনি। কোনো পত্র পত্রিকা, কর্পোরেট হাউসগুলো নিশ্চুপ থেকে গিয়েছে। গল্প তারা যেভাবে বলেছে সেভাবেই প্রচার করে গিয়েছে। এই অমানবিক তন্ত্র তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেসের রক্ত মজ্জাতে গেঁথে গিয়েছে। হিস্ট্রিকে তো আপনি মুছে দিতে পারেন না, ইতিহাসকে তো আপনি গুলিয়ে দিতে পারেন না। যেটা হয়েছে এবং যেটা হওয়ার দিকে যাচ্ছে, আবার আমরা যেটা দেখতে পাচ্ছি, অন্তত মানুষ সেটা দেখুক। সুতরাং প্রত্যেকটি হল, আজকেও বলা হচ্ছে। দর্শকবৃন্দ, অগ্নিমিত্রা পাল বিজেপির মুখপাত্র, তিনি বলছেন, বিজেপির বিধায়কও বটে, তিনি ছোট্ট একটি কথা বলেছেন, বেঙ্গল ফিল্মস মানুষের জানা উচিত। যেটা ঘটেছে আগামী দিনেও একই ঘটনা ঘটতে চলেছে, তাই মানুষের জানা উচিত, যাতে এটা থেকে মানুষ পরিত্রাণ পায়। অর্থাৎ পশ্চিমবাংলা সেদিকেই চলছে। মুর্শিদাবাদ তার প্রমাণ। ছেলে এবং বাবাকে খুন করা হয়েছে শুধুমাত্র প্রতিমা গড়ার জন্য। হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক, তিনি বলতে পারেন 2 ঘন্টার ভিতরে 30% হিন্দুকে মুর্শিদাবাদের তাদেরকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারেন। আর তিনি যদি তা না পারেন, তাহলে তিনি ওই স্থান ত্যাগ করবেন, রাজনীতি ছেড়ে দিবেন। দর্শকবৃন্দ, আজকে পশ্চিমবাংলা সেদিকেই এগোচ্ছে। আর তাই বেঙ্গল ফিল্মস, বেঙ্গল ফাইলস দেখা উচিত, সেটাই তিনি ব্যক্ত করেছেন। এরপর আরেক বর্ষিয়ান অ্যাক্টর, অভিনেতা, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত মিঠুন চক্রবর্তী কি বলেছেন সেটা শুনে নেওয়া যাক। I am very surprised. ITC is a hotel to reckon with. সেখানে ভেতরে ঢুকে এরকম হতে পারে, এটা তো ভাবা যায় না। ये ऐसा हो गया तो मैं सोच ही नहीं सकता। IT is a hotel to reckon with, so big hotel, और वहाँ ऐसा हुआ तो वेरी सरप्राइजिंग। उसके अगेंस्ट में बहुत सा FIR भी हुआ है। सर ये सब होता रहेगा, चलता रहेगा, और बेंगल फाइल रिलीज भी होगी। দর্শকবৃন্দ, তিনি বলছেন এটা তিনি আশা করতে পারেননি যে ট্রেলার বন্ধ হবে, কিন্তু তিনি বলেছেন ছবি রিলিজ হবেই। সত্যিই তো ছবি রিলিজ হবেই, কিন্তু আমি তার সঙ্গে একমত নই। তিনি আশা করেননি বেঙ্গল সেই বাঙালি রেনেসার বেঙ্গল নয়, সত্যজিৎ রায়ের বেঙ্গল নয়, নেতাজি সুভাষচন্দ্র বোসের বেঙ্গল নয়, ট্যাগরের বেঙ্গল নয়, হোয়ার দি মাইন্ড ইজ উইদাউট ফেয়ার সেই বেঙ্গল নয়। বাংলা অনেক পরিবর্তন হয়েছে। ইসলামের উত্থান, রেনেসার পর এটাই হয়েছে পশ্চিম বাংলাতে। আজকে সেই স্বাধীন পশ্চিমবাংলা আর নেই। মানুষ ধীরে ধীরে তাদের স্বাধীনতা হারাচ্ছে, লিবার্টি হারিয়ে যাচ্ছে, মানুষের ক্ষমতা কমে যাচ্ছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন সেটা আজ বহু দূরে, এখানকার সত্য অনেক দূরে, মিথ্যা জাকিয়ে বসেছে। ক্রাই দি বিলাভড কান্ট্রি, পশ্চিমবাংলার বাঙালি আরও কাঁদো তোমাদের সেই পশ্চিমবাংলা ফিরে পাওয়ার জন্য। অবশেষে ভ্যাটেরিয়ান বর্ষিয়ান পরিচালক, বেঙ্গল ফাইলসের ফিল্ম রাইটার সেই বিবেক অগ্নিহোত্রী কি বলেছেন সেটা একটু শুনে নেওয়া যাক। लीगल, वी हैव पेड मनी, वी हैव गॉट ऑल द अप्रूवल्स। आपके सामने इतनी बड़ी स्क्रीन सेट है। दे आर सेइंग दैट दे हैव बीन आस्क्ड बाय समबडी हु कैन नॉट बी नेम्ड नॉट टू शो इट।
काली माँ की धरती में, दुर्गा माँ की धरती में ऐसा हो रहा है. I cannot believe it. We have been censored. This is dictatorship. This is fascism. हमारे सारे परमिशंस ITC जैसे होटल में परमिशन लेके पैसे देके वी हैव पुट इट अप हियर, आपकी आंखों के सामने. इतना बड़ा आपके चलते हुए ट्रेलर को उनने आके रोकने की कोशिश की है. जब उनसे सवाल पूछा है तो देखिए आप कैसे भाग के यहाँ से वो गए हैं यहाँ पे. डू यू गाइज वांट मी टू शो इट अगेन? इसे कहते हैं नो कोऑपरेशन. Did they name anybody who was instructing them? अगर आप ट्रेलर नहीं दिखा पा रहे हैं, क्या फिल्म दिखा पाएंगे पश्चिम बंगाल? आप मुझे बताइए, ये सत्यजीत रे की भूमि में एक फिल्म मेकर की आवाज को दबाया जा रहा है. डू यू गाइज अग्री एज अ मीडिया? দর্শক বৃন্দ, তিনি বলেছেন এটা ফ্যাসিজম, ডিক্টেটরশিপ, অটোক্রেসি এবং একটা থ্রেটেনিং এর রাজ্য চলছে. ভয় দিয়ে মানুষকে দাবিয়ে রাখা চলছে, সত্যকে লুকানোর চেষ্টা চলছে. এভাবে ফিল্ম রিলিজ বন্ধ হবে না, এভাবে ফিল্ম রিলিজ বন্ধ করা যায় না, সত্যকে দূরে রাখা যায় না. মমতা ব্যানার্জি 2011-তে এসে ক্ষমতায় এসে তিনি নিদান দিয়েছিলেন যে গ্রন্থাগার, কিছু স্পেসিফিক সংবাদ পত্রিকা চলবে এবং কিছু চলবে না. তার বুদ্ধিমত্তাতে এটাই তিনি করেছিলেন. তিনি সমস্ত ইংরেজি পত্রিকা এবং অনেক বাংলা পত্রিকাও বন্ধ করেছিলেন. তার ভিতরে টেলিগ্রাফ ছিল একটি. তিনি ভেবেছিলেন মানুষ সচেতন হবে এবং তিনি বন্ধ করে কি মানুষের সচেতনতা কি বন্ধ করতে পেরেছেন? যাদের টাইমস নাও পড়ার দরকার, টাইমস অফ ইন্ডিয়া পড়ার দরকার, বিভিন্ন ইংলিশ চ্যানেল, টিভি চ্যানেল দেখার দরকার, তারা দেখে নিবে. ফলে আজকের বেঙ্গল ফিল্মস, বেঙ্গল ফাইলস বন্ধ করে তিনি যে বার্তা দিতে চেয়েছেন তাতে সেটা তিনি কি করতে পারবেন? আদৌ তা পারবেন না. বেঙ্গল ফাইলস রিলিজ হলেই মানুষ এটা দেখে নিবে. যারা এটা পছন্দ করে, সত্য জানতে চায়, তারা এটা সঠিকভাবে দেখে নিবে. কিন্তু তিনি যেটা চাইছেন, সরকার যেটা চাইছে, পুলিশ প্রশাসন যেটা চাইছে, তৃণমূল সরকারের হয়ে যেটা কাজ করতে চাইছে সেটা হলো তোষণের রাজনীতি. এখানে যারা মাইনরিটি ভোট, মুসলিম ভোট, রোহিঙ্গা ভোট, তাদেরকে তুষ্ট করার জন্য, তাদের ভোট পাওয়ার জন্য এটা করছেন, সেখানে তিনি সাফল্য লাভ করবেন. কিন্তু মানুষ বেঙ্গল ফাইলস দেখবেই, এটা অনস্বীকার্য. দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই. ভিডিওটি ভালো লাগলে বাঙালিশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন. আর আপনাদের যদি কোনো মতামত থাকে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন. দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর. ধন্যবাদ.